আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত দুদিন আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে, রুট কানাল ট্রিটমেন্ট। তার জন্য রুট কানাল ট্রিটমেন্ট করতে গেলে হয় কি, আপনার ইনজেকশন যখন দেয় তখন এই দিকটা অবশ হয়ে যায়। এখন আমি যখন কথা বলতে যে আজকেও দেখবেন যখন কথা বলছি এখন, তখনও হয়তো কিছুটা জড়াতে পারে। এটা হচ্ছে ওই ইনজেকশনের যে মানে এটা জেটটা, সেই জেটটা এখনো রয়ে গেছে। তা সত্ত্বেও আমি ভিডিও করতে বসলাম, কারণ আমাকে প্রচুর মানুষ ইমেলে, ফোনে আমার যোগাযোগ করেছেন, আপনার শরীর কেমন আছে, আপনি হঠাৎ করে দুদিন ধরে অফ হয়ে গেলেন কেন। তার কারণ জাস্টিফাই করার জন্য এই ভিডিওটা করা এবং আমার শারীরিক অবস্থা ব্যাখ্যা করার জন্য এটা করা। এবার আসি খবরে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচন্ড তেলের টান। আগে ভারত দিয়েছিল 50 লক্ষ বা 50,000, পরে দিল 17,000, যা আমি শুনেছি, হয়তো কম বেশি হতে পারে। আমি এই দুদিন আমি কোন রকম খেয়াল রাখতে পারিনি, আমি ভুল ভালো বলতে পারি, সেটা আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। কারণ দাঁতের এত ব্যথা ছিল না, আমি আর কাগজ উল্টানোর সময় বা নিউজ দেখার সময় আমার মাথায় আসেনি, আমি শুধু ঘুমিয়েছি। এখন এই যে তেল সংকট যেটা যাচ্ছে, সেই তেল সংকট এখন কি করে মোকাবিলা হবে? মোকাবিলা করতে গেলে যে টাকা দরকার বাংলাদেশ সরকারের হাতে, সেই টাকা নেই। যতই বাংলাদেশের সরকার মানুষকে বোকা বানানোর জন্য উল্টো পাল্টা ভুলভাল বকুক না কেন, বাংলাদেশ সরকার যে টাকা দিয়ে তেল কিনবে সেই টাকা তাদের ফান্ডে নেই। ডক্টর ইউনূস চলে যাওয়ার পর তিনি দেখিয়ে গিয়েছে যে আমি প্রচুর টাকা রেখে গেলাম, আসলে কোনো দেনা তিনি মেটাননি, সব দেনা তিনি রিজার্ভে রেখে দিয়েছিলেন, দেনার টাকা না মিটিয়ে দিয়ে দেখিয়েছেন আমি এত লক্ষ বিলিয়ন ডলার আমি টাকা রেখে গেলাম। আদৌ তা নয়, উনি ভাড়া শূন্য করে গিয়েছেন। এখন সেক্ষেত্রে তারেক রহমানের পক্ষে দেশ চালানো খুব মুশকিল। এখন দেশে টাকা না থাকলে, আপনার সংসারে টাকা না থাকলে আপনি দেশ চালাবেন কি করে? আপনার এখানে আমাদের কাগজে বেরিয়েছে জ্বালানি সংকটে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। তো আমি কাগজটা পড়েছি, পড়ে দেখলাম যে দীর্ঘ দীর্ঘ লাইন, আমার কাছে ছবিও এসছে, অনেকেই ছবি পাঠিয়েছেন। বাইক, পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে বাইক লাগিয়ে শুয়ে আছেন, কখন তেল আসবে সেই তেল 2 লিটার করে হয়তো পাবেন। এবং যতটা শুনলাম যে নড়াইলে বোধহয় ট্রাকে পিছিয়ে একজনকে বোধহয় মেরেই দিয়েছে ক্ষোভের চোটে। এখন মানুষ তেল না পেলে, গ্যাস তো নেই, ছেড়ে দিন, গ্যাসের কথা ছেড়ে দিন, তেল না পেলে এখন মানুষের দুর্দশা কি হয় সেটা কিন্তু আমরা গ্যাসের জন্য হাড়ে হাড়ে ভুগছি। আমাদের তেল যথেষ্ট আছে, আমাদের কোনো পাম্পে কিন্তু এখন আর মানে তেলের জন্য কোনো লাইন দিতে হয় না, আমাদের কোনো রেশনিং সিস্টেম নেই, আমাদের যথেষ্ট তেল আমদানি হচ্ছে এবং তেল আমাদের যথেষ্ট পাম্পে রয়েছে। আগে গ্যাসের একটা সমস্যা ছিল, সেদিকে দেখলাম গ্যাসের সমস্যা অনেকটা মিটে গিয়েছে, কারণ গ্যাসের ট্যাঙ্কার গুলো আসতে শুরু করেছে। যদিও ভারতবর্ষ এখন ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, গন্তব্য গুজরাট, আসছে ইরানের তেলবাহী জাহাজ। ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমরা জাহাজ পাঠাবো না, আপনারা আপনাদের জাহাজ দিয়ে আমাদের এখানে গুজরাটে পাঠিয়ে দিন, গুজরাট উপকূলে পাঠিয়ে দিন, তাহলে আমরা আপনাদের থেকে তেল কিনবো, ক্যাশ পয়সায় কিনবো। এখন ইরানের টাকার দরকার, ইরান এখন চীনের পাশাপাশি ভারতকেও এখন প্রচুর পরিমাণে তেল দিচ্ছে, কিন্তু গ্যাস আসবে কোত্থেকে? গ্যাস তো আসবে কাতার থেকে, কাতারের তো সব তো 12টা বাজিয়ে দিয়েছে। এখন যা ভেঙেছে কাতারের গ্যাস প্ল্যান্ট গুলো, সেগুলোকে সারাতে গেলে এখন 5 বছর দরকার। সুতরাং ভারতবর্ষের অন্যত্র খোঁজ করতে হচ্ছে
এবং নিজের যে গ্যাসের ভান্ডার রয়েছে সেই ভান্ডার থেকে গ্যাস উত্তোলন করতে হচ্ছে। এখন সেক্ষেত্রে বাংলাদেশকে কতটা তেল দেবে? দেখুন, বাংলাদেশের ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি। আগে দিয়েছিল 50, তারপর দিল 17, কম বেশি হতে পারে। আমি আগেই বললাম যে আপনারা শুনলে নেবেন যদি আমি ভুল বলে থাকি। কিন্তু আমার কাছে পাকা খবর আছে, যেটা আমি পড়েছিলাম আগে, এখন কাগজটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে বাংলাদেশকে যখন 17,000 যখন দিল, সেই সময় কিন্তু নেপালের মতো ছোট একটা দেশকে তারা দিল 90,000 টন, আর একে দিল ভুটানকে দিল আরো ছোট, তাকে দিল 80,000 টন, আর শ্রীলঙ্কাকে দিল 125, আর মালদ্বীপের মতো ছোট একটা রাষ্ট্র তাকেও দিল 70,000। তাহলে এদেরকে যখন এত বেশি দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন মাত্র 17,000? প্রশ্নটা উঠতেই পারে। আসলে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধিতা করেছে এবং ভারতের বিরুদ্ধে এত কথা বলেছে, ভারতের আধিপত্য মানব না। এখন ভারত কোনো কথা না বলে এইভাবে বোঝাচ্ছে যে আধিপত্য ভারত চিরকালই রাখবে, কারণ ভারতের উপরে বাংলাদেশ নির্ভরশীল। আমার মনে হয়, এটা আমার নিজস্ব আন্দাজ, নইলে এই ছোটখাটো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে, আমি বহু আগে বলেছিলাম যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বাঁচানোর দায়িত্ব ভারতের, আলটিমেটলি সেটা কিন্তু স্থাপিত হলো যে তেল গেল, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল গেল, এবং আপনাদের কাগজেও সেটা বেরোলো। তো আমি দুদিন আগে বলি, দুদিন পরে ব্যাপারটা হয়। এই যে আমাদের এখানে যে তেল এখন যে তেলের সমস্যা নেই, তেল এখন অবাধ আছে, এখন ইরান থেকেও তেল আসছে, তাহলে এখন কি বাংলাদেশ তেল পাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মতিগতি যদি সুবিধাজনক মনে না হয় ভারতবর্ষের, তাহলে কিন্তু বাংলাদেশকে ভারত ওই খাদ্য পণ্য, তেল, বিদ্যুৎ এই সমস্ত দিয়ে অস্থির করে তুলে ধরবে। এখন এই যে গন্ডগোলটা দেখছেন না, এই গন্ডগোলটা সবে শুরু। যদি এখানে এরপরে খাদ্যপণ্য বন্ধ যদি করে দেয়, যদি আপনার বিদ্যুৎ বন্ধ করে দেয়, এমনিতেই আপনাদের তেল নেই, আপনারা জেনারেটর চালাবেন কি করে? তার মধ্যে তো বিদ্যুৎ তো যা দেওয়ার, যা দিচ্ছে, যা প্রয়োজন তার থেকে অনেক কম। ফলে আপনাদের ওখানে প্রচন্ড লোডশেডিং হচ্ছে, মানুষ না পাচ্ছে খেতে, না পাচ্ছে রান্না করতে। রান্না করলে তো গ্যাস থাকলে তবে তো রান্না করবে, রান্না করতে পারছে না, খেয়ে খাওয়ার জন্য চাল ডাল পাচ্ছে না, তারপরে মাথার উপরে পাকা ঘুরছে না, মানুষ যাবে কোথায়? একদিন দেখবেন মানুষ হয়তো পথে নেমে যাবে। ভারতবর্ষ সেই দিনের অপেক্ষা করছে। আমার কথাগুলো কটু লাগতে পারে, কিন্তু ভারত বিদ্বেষী যারা আছেন না, তারা মর্মে মর্মে এখন ওই তেলের পাম্পের সামনে লাইন দিয়ে শুয়ে থাকুন, আর ওখানে বলুন যে ভারতবর্ষ বিরোধী যত স্লোগান আছে ওখানে দিন, দেখুন আপনারা তেল পান কিনা। আমার কথা হয়তো একটু জড়িয়ে যেতে পারে, ক্ষমা করবেন। আমার আবার বৃহস্পতি শুক্রবার দিন হয়তো আবার একটা হবে, এটা 5টা ডেট আছে, 5টা বিভিন্ন স্তরে হয়তো, তা আমার দুটো হয়েছে, আর একটা বৃহস্পতিবার দিন মতো শুক্রবার দিন একটা হতে পারে, সেদিনকে আমার অফ থাকবে, আমি করতে পারবো না, কারণ অবশ্যই থাকলে আমি কথা বলবো কি করে। তো এই কারণে আমি দুদিন করতে পারিনি। আপনারা সবাইকে এর জন্য মানে আমি আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। এটা শারীরিক কারণে হয়েছে, এটার উপরে আমার কোনো হাত নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ। রাজনীতির মঞ্চে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো বিদায়ের সময়, কারণ তখন আর ক্ষমতার ভয় থাকে না, মুখের তালাও খুলে যায়। যে কথা ক্ষমতায় থাকতে বলা যায় না, সেটা বেরিয়ে আসে বিদায়ের পরে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, কিন্তু সম্মানের পাতায় না বিতর্কের পাতায় সেটি এখনো নির্ধারিত হয়নি। বরং যত দিন যাচ্ছে
ততই নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। অভিযোগ, গোপন চুক্তি, অধ্যাদেশ আর হঠাৎ উঠে আসা এক রহস্যময় শব্দ, ডিপ স্টেট। মনে হচ্ছে আমরা এতদিন সরকার দেখেছি, কিন্তু গল্পের অদৃশ্য চরিত্রগুলোকে দেখিনি। এখন প্রশ্ন, কার নাচের পুতুল ছিলেন ডক্টর ইউনূস? অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, তাও মাস পেরিয়ে গেছে, কিন্তু বিতর্ক যেন বিদায়ের কাগজে সই করতে রাজি নয়। 1.5 বছরের একটি সরকার এত সমালোচিত হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, এমন নজির খুঁজতে গেলে ইতিহাসবিদদের হয়তো আলাদা গবেষণা করতে হবে। কারণ সমালোচনা শুধু বিরোধী রাজনীতির ভাষায় সীমাবদ্ধ ছিল না। অভিযোগ উঠেছে প্রশাসনের ভেতর থেকে, সুশীল সমাজ থেকে, এমনকি সরকারের ঘনিষ্ঠদের মুখ থেকেও। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ আর ফিসফিস করে বলেনি, খোলাখুলিভাবে বলতে শুরু করেছিল। কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন সেটাই যেন